গেটের কাছে লম্বা চওড়া একটা মূর্তি ভেসে উঠল আবছা আলোয়। ডক্টর রায় বললেন, কে ওখানে? গম্ভীর গলায় সাড়া এলো, আসতে পারি ডক্টর রায়? আরে কর্নেল সাহেব, আসুন আসুন। ডক্টর রায় উঠে গিয়ে অভ্যর্থনা করে নিয়ে এলেন কর্নেলকে। কর্নেলকে দেখে ভাবনা মুখ টিপে হেসে বলল, আজ মাছ ধরতে যাননি কর্নেল? গিয়েছিলুম, আজ 2টো মাছ ধরেছি। কর্নেল হাসতে হাসতে বললেন, গিয়ে একটা প্রয়োজনে এলুম ডক্টর রায়। সকালে আপনার ঘরে টাইপরাইটার দেখেছিলুম, একটা জরুরি চিঠি টাইপ করা দরকার, প্লিজ যদি। ডক্টর রায় বললেন, স্বচ্ছন্দে, আসুন ভেতরে আসুন। ডাইনিং কাম ড্রয়িং রুমের এক পাশে টেবিলের ওপর ছোট্ট টাইপরাইটার। কর্নেল চিঠি টাইপ করতে বসলেন। ডক্টর রায় বললেন, আপনি কাজ সেরে নিন, আমরা বাইরে আড্ডা দিই। কিছুক্ষণ পরে চিঠি টাইপ করে বেরিয়ে এলেন কর্নেল। ততক্ষণে পট ভর্তি কফি আর স্ন্যাক্স এসে গেছে। মীনাক্ষী দেবী সবাইকে কফি পরিবেশন করলেন। কর্নেল বললেন, অরুণেন্দুবাবুকে দেখছি না? মঞ্জুশ্রী হেসে উঠল, পুরুদা ভূত ধরে আনতে গেছে, এখনই এসে পড়বে দেখবেন। কথায় কথায় মহান্তজিকে গ্রেপ্তারের প্রসঙ্গ এলো। তারপর দীপ্তেন্দুর ফর্মুলার কথা। ডক্টর রায় বললেন, দীপ্তেন্দু গোপনে কি একটা রিসার্চ করছে, আভাস পেয়েছিলাম, কিন্তু খুলে কিছু বলেনি। ওর প্রতিভার পরিচয় পেয়েছি বহুবার। আমাকে যদি ব্যাপারটা বলতো, গভর্নমেন্ট থেকে ওর সেফটির ব্যবস্থা করতে পারতাম। বোকামি করে নিজের প্রাণটা খোয়ালো। মীনাক্ষী বললেন, আর একটা প্রাণও গেল বোকামি করে। অরু কেন চেপে রেখেছিল বুঝতে পারি না, তোমাকে জানিয়ে দিলেও তো পারত। সুমন বলল, প্রেস শক্তিতে বিশ্বাস করতুম না, কিন্তু এখন করি। আমার ধারণা অনুরাধা জানতো না কিছু। দীপ্তেন্দুর আত্মাই ওর হাত দিয়ে। মঞ্জুশ্রী বাধা দিয়ে বলল, স্যাট আপ। আবার আত্মা ঠাত্তা আনা হচ্ছে, আবার কি সাংঘাতিক ঘটনা ঘটে যাবে দেখবে। এই সব আলোচনা হতে হতে অরুণেন্দু এসে গেল। কর্নেলকে দেখে সে বলল, আরে আপনি কতক্ষণ? কর্নেল একটু হেসে বললেন, অরুণেন্দুবাবু, মঞ্জুশ্রীর যদি আপত্তি হবে, আমি কিন্তু সিরিয়ন্সের ব্যাপারে ভীষণ আগ্রহী। আজ রাতে যদি আকাশ পরিষ্কার, তবুও তিথিটা অমাবস্যার। সুমন বলল, ব্রিলিয়ান্ট আইডিয়া, শুরু হোক তাহলে। ডক্টর রায় হাসতে হাসতে বললেন, আজ আমিও আসলে যোগ দিতে রাজি। মঞ্জুশ্রী বলল, বাবা যদি পার্টিসিপেট করেন আমার আপত্তি নেই। অরুণেন্দু কাচুমাচু মুখে বলল, কিন্তু মিডিয়াম কে হবে? তেমন কাউকে তো দেখছি না। ভাবনা বলল, আমি হব। তুমি? ভাবনা জোর দিয়ে বলো, দেখো না বাবা, মিডিয়ামের উপযুক্ত কিনা আমি পরীক্ষা করে দেখতে দোষ কি? না হলে মঞ্জু তো আছে। মঞ্জুশ্রী আপত্তি করে বলল, আমি ওসবে নেই। অরুণেন্দু একটু ভেবে বলল, ঠিক আছে, দেখা যাক। সেদিনকার মতো ডাইনিং টেবিলে গিয়ে বসলো সবাই। দরজা জানালা বন্ধ করে আলো নিভিয়ে মোম জ্বালানো হলো। ভাবনা বসলো একদিকে, অন্যদিকে অরুণেন্দু, কর্নেল, ডাক্তার রায়, মঞ্জুশ্রী, মীনাক্ষী ও সুমন। অরুণেন্দু তার অভ্যাস মতো বক্তৃতা দিয়ে ব্যাপারটা বুঝিয়ে কলম ও কাগজ দিল ভাবনাকে। তারপর বলল, আজকের আসরে আমরা গান্ধীজির আত্মাকে চাইব, রেডি? সে টেবিলে সংকেত করলে সবাই চুপচাপ গান্ধীজি সম্পর্কে চিন্তা করতে থাকলেন। মিনিট 2 পরে ভাবনার কলম কেঁপে উঠল। অরুণেন্দু আলতোভাবে কাগজটা টেনে নিয়ে লিখল, আপনি কি গান্ধীজি? এরপর সে রাতের মতো প্রশ্ন ও জবাব, যা লেখা হলো তাই। আমি অনুরাধা, তোমাকে চাইনি, তুমি যাও। আমার বলার আছে। কি? কালো পাথর। আবার এসব কি? মহান্তজি, অরুণেন্দু মুখার্জি। আমার নাম লিখছ কেন? অনুরাধা, তামাশা করো না। অরুণেন্দু মুখার্জি। অরুণেন্দু কাগজটা নিয়ে খাপ্পা হয়ে বলল, নিকুচি করেছে। বললুম ভাবনাকে দিয়ে হবে না, ভাবনা দুষ্টুমি করছে। সে কাগজটা ফেলে দিতে যাচ্ছিল রাগ করে। কর্নেল তার হাত থেকে ওটা টেনে নিলেন। সবাই হেসে উঠল। অরুণেন্দু উঠে গিয়ে আলো জ্বেলে দিল। সেই সময় ভাবনা হঠাৎ টেবিলের ওপর মাথা গুঁজে পড়ে গেল। অনুরাধা যেমনটি হয়েছিল। অবাক হয়ে মীনাক্ষী বললেন, ও কি অজ্ঞান হয়ে গেছে নাকি? ভাবনা, মঞ্জু, শিগগিরই জল নিয়ে এসো। জল আনবার আগেই ভাবনা মাথা তুলে একটু হাসলো। আস্তে হঠাৎ মাথাটা একটু ঘুরে উঠেছিল যেন। অরুণেন্দু বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, সত্যি বলছো? সত্যি। কিন্তু? কিন্তু কি? তাহলে আমার নাম বারবার লেখার মানে কি? অরুণেন্দু ক্রুদ্ধ স্বরে বলল, আমি তো জানি না কি লিখেছি। অরুণেন্দু গুম হয়ে ভেতরে চলে গেল। মঞ্জুশ্রী হাসতে হাসতে বলল, অরুদা খুব চটে গেছে। কর্নেল, কাগজে কি লেখা হয়েছে পড়ুন না, আমরা শুনি।
কর্নেল প্রশ্নোত্তরগুলো পড়লেন। খুব হাসাহাসি পড়ে গেল। ডক্টর রায় বললেন, অরুর চটে যাওয়ার কারণ আছে। ভাবনা, তুমি নিশ্চয়ই দুষ্টুমি করেছিলে? ভাবনা সিরিয়াস হয়ে বলল, না মেসোমশাই, সত্যি বলছি, আমি জানি না কি লিখেছি। আমার হাত দিয়ে আপনা আপনিই লেখা হয়ে গেছে। সুমন বলল, যদি সত্যি অনুরাধার আত্মা এসে থাকে তাহলে একটা ব্যাখ্যা দেওয়া যায়। মীনাক্ষী বললেন, কি ব্যাখ্যা? অরুণেন্দু মহান্তজির চেলা, মহান্তজির নামের সঙ্গে তাই ওর নামটাও এসে যায়। অরুণেন্দু আরেকটু ধৈর্য ধরলে পারত, তারপর কি লেখা হচ্ছে বোঝা যেত। কোথায় গড়াচ্ছে ব্যাপারটা। কর্নেল উঠে দাঁড়ালেন। এবার ওঠা যায় ডক্টর রায়, প্রায় 9টা বাজে। ভাবনা উঠল। মীনাক্ষী বললেন, একটু দাঁড়াও ভাবনা, তোমাকে পৌঁছে দিয়ে আসবে সুশীলা। ভাবনা বলল, থাক, আমি একা যেতে পারবো। কর্নেল বললেন, বরং আমি তোমাকে পৌঁছে দিতে পারি ভাবনা। বেশ তো। ভাবনা পা বাড়ালেন। কর্নেল দরজার কাছে গিয়ে হঠাৎ ঘুরে বললেন, একটা কথা ডক্টর রায়, আপনার কি রিভলভার আছে? ডক্টর রায় চমকে গেলেন। কেন বলুন তো? এমনি জানতে চাইছি। ডক্টর রায় বললেন, আছে, লাইসেন্স আর্ম। ইন্ডাস্ট্রিয়াল এলাকায় গুন্ডা ডাকাতদের খুব প্রতাপ, তাই রাখতে হয়েছে। কিন্তু হঠাৎ কথা জানতে চাইছেন কেন? প্লিজ অন্যভাবে নেবেন না, কর্নেল দ্বিধাগ্রস্তভাবে বললেন। যদি কিছু মনে না করেন, অস্ত্রটা একটু দেখতে চাই। দেখার অধিকার আইনত আমার নেই, তবু জাস্ট রিকোয়েস্ট। ডক্টর রায় অবাক হয়ে দ্রুত ভেতরে গেলেন। মীনাক্ষী, মঞ্জুশ্রী, সুমন উদ্বিগ্ন মুখে কর্নেলের দিকে তাকিয়ে রইল। ভাবনা বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে। একটু পরে ডক্টর রায় হন্তদন্ত হয়ে বেরিয়ে এলেন। স্ত্রীকে বললেন, মিনু, রিভলভারটা অন্য কোথাও রেখেছ নাকি? আমার ড্রয়ারে তো নেই ওটা, আলমারির লকারেও নেই। মীনাক্ষী উদ্বিগ্ন মুখে বললেন, সে কি, আমি তো কোথাও রাখিনি। এসো তো, ভালো করে খুঁজে দেখি। আশ্চর্য, ওটা যাবে কোথায়? কর্নেল বললেন, ঠিক আছে, চলি ডক্টর রায়। আমার ধারণা আপনার রিভলভারটা চুরি গেছে। আপনি এখনই পুলিশে ফোন করে জানান। বলে বেরিয়ে গেলেন ঘর থেকে। রাস্তায় পৌঁছে মৃদুস্বরে বললেন, ভাবনা, ওদিকে নয়, এদিকে এসো। ভাবনার মুখে হাসি ঝিলিক দিচ্ছিল। বলল, ওদিকে কেন? আমাদের বাড়ি তো উল্টো দিকে। ওই গাছের পেছনে পুলিশের গাড়ি আছে, ওরা তোমাকে বাড়ি পৌঁছে দেবে। ভাবনা বলল, এক সাহস হবে না কারোর। আমি অনুরাধার মতো বোকা নই। বোকা বুদ্ধিমানের ব্যাপার নয় ডার্লিং। আর সকাল থেকে অনুরাধার খুনির হাতে একটা রিভলভার এসে গেছে। মরিয়া হয়েই এবার সে রিভলভার জোগাড় করেছে। ভোলা ও রামু ভোরবেলা পুলিশের ভয়ে ট্রেনে চেপে কোথাও পালাবে ভেবেছিল। সে ওদের গুলি করে মেরেছে। গাছের আড়াল থেকে বেরিয়ে পুলিশ সাব ইন্সপেক্টর মিস্টার সিং কর্নেলকে নমস্কার করলেন। কর্নেল ভাবনাকে বললেন, যাও ডার্লিং, মিস্টার সিং তোমাকে বাড়ি পৌঁছে দেবেন, সাবধানে থেকো কিন্তু। বাংলোয় ফিরে কর্নেল ডিনারে বসেছেন। ডক্টর কুসুম বিহারী রায় হন্তদন্ত হয়ে এসে পৌঁছলেন। মুখে স্বস্তির হাসি। বললেন, কি ভাবনায় পড়ে গিয়েছিলাম বলার নয়। আসলে হয়েছিল কি, রিভলভারটার সব দিন সঙ্গে নিয়ে ঘুরি না, আমার টেবিলে ড্রয়ারেই থাকে। পরশুদিন অফিস থেকে ফিরে ওটা অন্যমনস্কভাবে টেবিলের ওপরই রেখে দিয়েছিলাম। আমার গিন্নি সেটা কখন তুলে আমার কোটের পকেটে রেখে দিয়েছিল। আর বলবেন না, ওর যা ভুলো মন। কোটের পকেটে পাওয়া গেছে তাহলে? হ্যাঁ, কোট তো সারাদিন পরি না, হ্যাঙ্গারে তোলা থাকে। গিন্নি, ঠিক আছে, পাওয়া গেছে যখন আর কথা কি। ডক্টর রায় একটু ইতস্তত করে বললেন, কিন্তু হঠাৎ আমার রিভলভার চুরি যাওয়ার কথা ভাবলেন কেন? প্লিজ যদি সেটা বলেন, ধাঁধা কেটে যায়। কলিন একটু হাসলেন। আচ্ছা ডক্টর রায়, আপনার রিভলভারে গুলি পোড়া ছিল কি? গুলি বের করে ড্রয়ারে রাখি, তবে পরশু গুলি বের করে রাখতে ভুলে গিয়েছিলাম। আশা করি গুলি ভরা রিভলভারই পেয়েছেন কোটের পকেটে। ডক্টর রায় ঢোক গিলে বললেন, হ্যাঁ। আপনার রিভলভারটা কত ক্যালিবারের? .38 কোল্ট। পরপর 6টা গুলি ছোড়া যায় তাহলে? হ্যাঁ। 6টা গুলি পেয়েছেন? ডক্টর রায় ঠোঁট ফাঁক করে রইলেন। এবার কর্নেলের খাওয়া ততক্ষণে শেষ হয়েছে। বেসিনে হাত ধুয়ে এসে সামনে দাঁড়ালেন ডক্টর রায়ের। ডক্টর রায় ওর দিকে তাকিয়ে মুখ নামিয়ে কাঁপা কাঁপা হাতে সিগারেট বের করে আস্তে আস্তে বললেন, 2টো গুলি নেই চেম্বারে। কর্নেল বললেন, অরুণেন্দু কোথায় এখন ডক্টর রায়? ডক্টর রায় ফেটে পড়লেন এবার। ওই শুয়োরের বাচ্চার মতলব আমি আঁচ করেছিলাম ইদানিং, ঘন ঘন আসা এবং মোহন্তজির আড্ডায় যাওয়ার দেখে। ও শেষে আমাকেও ফাঁসিয়ে ছাড়ল।
কর্নেল, বিশ্বাস করুন, আমি ভাবতেও পারিনি যে ও এত দূর এগোবে। অরুণন্দ কি এখনও আপনার কোয়ার্টারে? না, তখনই কেটে পড়েছে। ওকে সামনে পেলে তো গুলি করে মারতুম। উত্তেজিত হয়ে আর লাভ নেই ডক্টর রায়। কর্নেল ইজি চেয়ারে বসে চুরুট বের করলেন। লাইটার জেলে প্রথমে ডক্টর রায়ের সিগারেট ধরিয়ে দিয়ে নিজের চুরুট ধরালেন। কাল ডেড মাইন এলাকায় 347 নম্বর পিচের কাছে অরুণেন্দু যখন গর্তে জলকাদার ভেতর খন্তা চালাচ্ছিল, গর্তের ধারে নরম মাটিতে ওর জুতোর স্পষ্ট ছাপ পড়েছিল। ফুলঝরিয়া লেকের টিলার নিচে বালির ওপর যে জুতোর ছাপ দেখেছিলাম, তার সঙ্গে হুবহু এক। এই বয়সেও আমার স্মৃতি প্রখর। ডক্টর রায়, জুতোর ছাপের মিলটা না দেখা পর্যন্ত আমার অরুণেন্দুকে সন্দেহ হয়নি তা নয়, মোহান্তিজির সঙ্গে ওঠা বসা করায় জানার পর থেকেই সন্দেহ অবশ্যই হয়েছিল। তবে জুতোর ছাপ দেখে নিঃসংশয় হয়ে বুঝলুম কে অনুরাধার খুনি। একরাশ ধোঁয়া ছেড়ে কর্নেল ফের বললেন, কাল বিকেলে আমরা না গিয়ে পৌঁছালে ভাবনার দশাও অনুরাধার মতো হতো। অরুণেন্দু জানত মঞ্জুশ্রীকে তার সঙ্গে ডেড মাইন এলাকায় যেতে বললেও সে যাবে না। তার আসল উদ্দেশ্য ছিল ভাবনাকে ডেকে পাঠানো মঞ্জুশ্রী মারফত। ভাবনাকে খুন করাটা ভোলা রামুর উপর চাপানো সহজ ছিল। ডাক্তার রায় বললেন, ভাবনাকে খুন করার উদ্দেশ্য কী? ভাবনা তার বন্ধুর মৃত্যুতে আঘাত পেয়ে বড্ড বেশি নাক গলাতে শুরু করেছিল। আমার কাছে তার যাতায়াত, আমাকে সঙ্গে নিয়ে মহান্তজির কাছে যাওয়া, সবই সে লক্ষ্য করে থাকবে। তার চেয়ে বড় কথা, অরুণেন্দুর সন্দেহ হওয়া স্বাভাবিক যে অনুরাধা ভাবনার ঘনিষ্ঠ বন্ধু, অতএব যা জানে তা ভাবনারও জানার কথা। তাই ভাবনাকে খুন করার জন্য একটা মিথ্যা গল্প ফেলেছিল ফুলঝরিয়া লেকের টিলা থেকে ভোলা বেরির পাথর আনতে যায়নি। আসলে অরুণেন্দুই ওটা চুরি করে ওখানে পুঁতে রেখে এসেছিল। বেগতিক দেখে সরিয়ে এনে পিট নাম্বার 347-এ ঢুকিয়ে রেখেছিল। তারপর চোখের সামনে পিট নাম্বার 347-এর ফলক, অথচ সে ন্যাকা সেজে খোঁড়াখুড়ির ভান করছিল। ভাগ্যিস ভাবনা অন্য জায়গা খুঁজতে গিয়েছিল এবং দৈবাৎ আমরা গিয়ে পড়লাম ওখানে। কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, ভোলা ও রামুর মুখ বন্ধ করতে আপনার রিভলভার চুরি করেছিল অরুণেন্দু। তাদের সঙ্গে তার এঁটে ওঠা অসম্ভব, কিন্তু রিভলভার পেলে আর চিন্তা থাকে না। কিন্তু ওদের মুখ বন্ধ করা দরকার হলো কেন? বেদিটা ওদের সাহায্যে চুরি করেছিল বলে ওরা পুলিশের জেরা চোটে কবুল করতো এবং সেই ভয়ে সম্ভবত ওদের পালাতে পরামর্শ দিয়েছিল এবং ট্রেনে চাপিয়ে দেবার ছুতো করে নিয়ে এসে গুলি করে মেরেছিল। খাটালের একজন লোক দেখেছে অরুণেন্দু ভোলা ও রামুকে একসঙ্গে রেল লাইন দিয়ে হেঁটে যেতে। পুলিশকে বলেছে সেই লোকটা। মহান্তজি কিছু জানতেন না? জানলেও অক্ষম স্থবির মানুষ। ভোলা ও রামুর বিরুদ্ধে কিছু করার ক্ষমতা তার নেই। ডক্টর রায় শ্বাস ছেড়ে বললেন, একটা কথা বুঝতে পারছি না, সুদীপ্ত খুন হবার সময় অরুণেন্দু এখানে ছিল, ওই সময় বেদিটাও চুরি যায়। বুঝতে পারছি তার আগে সুদীপ্তের ফর্মুলাও সে হাতিয়ে নিয়েছে এবং 327 নম্বর পিঠে লুকিয়ে রেখেছে। হ্যাঁ, কিন্তু ওগুলো নিয়ে চলে যায়নি কেন? কেন ও এতদিন অপেক্ষা করছিল? কলকাতায় ফিরে গিয়েছিল গত 30শে সেপ্টেম্বর, এলো আবার 24শে অক্টোবর বিকেলে। কর্নেল হাসলেন, খদ্দের ঠিক করতে গিয়েছিল, তাছাড়া আর কোনো কারণ থাকতে পারে না। কোনো বিদেশি রাষ্ট্রের এজেন্ট ঠিক করে সে আবার এসেছিল। যাই হোক, এজেন্ট ভদ্রলোক বেগতিক দেখে আজ বিকেলে ট্রেনে কেটে পড়েছেন। ডক্টর রায় চমকে উঠলেন, বলেন কি? পুলিশ তাকে গ্রেপ্তার করলো না কেন? প্রমাণ করা যাবে না কিছু। কর্নেল জোরালো হেসে বললেন, আমার পাশের ঘরেই ছিলেন ভদ্রলোক। বিদেশি? মোটেও না, এসব ক্ষেত্রে অত বোকামি করা হয় না। আলাপ হয়েছিল আপনার সঙ্গে? না, আলাপের সুযোগ পেলুম কই। আবার গাড়ির গড়গড় শব্দ হলো বাইরে। তারপরে পুলিশ ইন্সপেক্টর মোহন শর্মা এলেন হাসি মুখে। ডক্টর রায়কে দেখে ভ্রু কুঁচকে তাকালেন। কর্নেল পরিচয় করে দেওয়ার আগেই শর্মাজি বললেন, ডক্টর রায়কে আমি চিনি। দুঃখের সঙ্গে জানাচ্ছি ডক্টর রায়ের ভাগ্নে অরুণেন্দুকে একটু আগে আমরা রেল স্টেশনে গ্রেপ্তার করেছি। ডক্টর রায় গম্ভীর মুখে বললেন, আমার কোনো দুঃখ নেই, ওর শাস্তি হোক। কর্নেল পকেট থেকে একটা কাগজ বের করে বললেন, এই নিন মিস্টার শর্মা, টাইপ করা 4 ছত্র কবিতা আছে, এতে
এতে আমি নিজে টাইপ করেছি, তবে টাইপরাইটারটা ডক্টর রায়ের। এবার অনুরাধাকে যে টাইপ করা চিঠি লিখে ফাঁদে ফেলা হয়েছিল তার টাইপ কেসের সঙ্গে মিলিয়ে নেবেন। দুটো একই টাইপরাইটারের টাইপ করা। অরুণেন্দু আমার টাইপরাইটারটাই ব্যবহার করেছিল। ডক্টর রায় রাগে দুঃখে অস্থির হয়ে বললেন, শুয়োরের বাচ্চা, ওর ফাঁসি হোক। শর্মাজি হাসতে হাসতে বললেন, সে কি ডক্টর রায়, নিজের ভাগ্নেকেই শুয়োরের বাচ্চা বলছেন? ডক্টর রায় উঠে দাঁড়িয়ে বললেন, কে নিজের ভাগ্নে? কোনো রক্তের সম্পর্ক আছে ভাবছেন কি নাকি? কলকাতায় আমার দিদির পাড়া থাকে, তাকে মাসি বলে, সেই পাতানো সম্পর্কে আমাকে মামা বলেছে। দিদির বয়স হয়েছে, একা মানুষ, ওই হতচ্ছাড়াকে সঙ্গে নিয়ে এসেছিল একবার, সেই থেকে আমি ওর মামা হয়ে গেলাম। মামা? ডক্টর রায় রেগে মেগে বেরিয়ে গেলেন। শর্মাজি বললেন, কাল আপনার প্রোগ্রাম কি কর্নেল? ফুলঝরিয়া লেকে ছিপ ফেলা এবং বাগে পেলে দুটো অন্তত প্রজাপতি ধরা, বলে কর্নেল বারান্দায় গিয়ে দাঁড়ালেন। শর্মাজি বেরিয়ে বললেন, খামুকা বুড়ো মানুষ মহান্তজিকে টানাটানি করা হলো, পরিণামে হয়তো বরাদে বদলি আছে, ওর মুরব্বীরা প্রভাবশালী, তবে বারাহিয়া আর আমার সহ্য হচ্ছে না কর্নেল, বদলিটা প্রয়োজন বলেই মনে করব, এমন হুজ্জুতে জায়গা আর কোথাও দেখিনি। কর্নেল বললেন, আমার অবশ্য বাহারিয়াকে ভালোই লাগে, পুলিশ হলে ভালো লাগতো না। কর্নেল হাসতে হাসতে বললেন, সেই জন্যই পুলিশ হইনি, মিলিটারিতে ঢুকেছিলাম। সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কালো পাথর গল্পটি এখানেই শেষ করলাম। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখেন, তাহলে আমি যখন কোনো গল্প আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।